দেখা যাচ্ছে এই টিউবারকুলোসিসটা আজকে আমরা স্টার্ট করছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা ক্রনিক ইনফেকশিয়াস ডিজিজ, ধরো পালমোনারি টিউবারকুলোসিস বা পিটিবি। মেন অর্গানিজমটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। সবাই এগুলো জানি আমরা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে টিবি রোগটা সৃষ্টি করে। আর এটা হচ্ছে যে কি করে, ফুসফুসের মধ্যে টিউবারকিল বলে নোডিউলস তৈরি করে। মানে এই ছবিটাতে দেখো আছে, ঠিক আছে? ছবিটার উপরে দেখো লাংসটাকে দেখানো আছে, লাংস এর উপরেও কি করে, ছোট ছোট দানাদার, ঠিক আছে? বা একটা কিছু বলছে ওয়ার্টি আউটগ্রোথ, এটা যদি নাও মনে থাকে রাউন্ড নোডিউলস ভাববে, ঠিক আছে? মানে নর্মাল লাংস আছে, তার ওপরে দানাদার পাথরের মতো লেগে আছে, এইরকম দানা তৈরি করে, ঠিক আছে, লাংসের মধ্যে। Granulomas means localized collection of the cells usually produced to response to an affection process. এটা হচ্ছে যে লোকালাইজ হয়ে থাকে, ঠিক আছে, একসাথে লোকালাইজড হয়ে থাকে। এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অর্গানিজমটা ওখানে ইনফেকশন তৈরি করে এবং এক একটা ওই অ্যালভিওলাইয়ের মধ্যে বা ওই লাংস এর ওপরের যে ওই লেয়ার আছে, সেই লেয়ারের মধ্যে ওরা লোকালাইজড ভাবে থাকছে, ঠিক আছে? এটা কিন্তু আদার বডি পার্টসেও ট্রান্সমিটেড হতে পারে। টিবির আদার বডি পার্টসে ট্রান্সমিটেড হয় না, কিন্তু হতেও পারে। কোথায় কোথায় হতে পারে? যেমন মেনিনজেস, বোন, কিডনি, লিম্ফ নোড। মানে লাংস এর পাশে পাশে যে অর্গান গুলো আছে কাছাকাছি, সেই অর্গান গুলোতে ট্রান্সমিটেড হতে পারে, ঠিক আছে? এখানে ডিজিজ কন্ডিশন গুলোর মধ্যে সেরকম কিছু বিশেষ কিছু বোঝার জিনিস নেই, ঠিক আছে? তোমাকে শুধুমাত্র ওই এই ছবিগুলো মনে রাখতে হবে যে কোনটা কিভাবে থাকে, তাহলেই কিন্তু তুমি ডিজিজ কন্ডিশনটা মনে রাখতে পারবে। মানে এইগুলোর থেকে মেনলি কিরকম কোশ্চেন পড়ে বলতো, যে এটার যেমন এটা কন্টামিনেটেড একটা ডিজিজ, তাই এটার অর্গানিজমটা জিজ্ঞাসা করবে। এবারে ধরো অ্যাজমা থেকে জিজ্ঞাসা করলো যে এয়ারওয়ে লেয়ার হয়ে যায়, ঠিক আছে, এয়ারওয়েটা কিরকম হয়। তারপরে তোমাকে নিউমোনিয়া থেকে জিজ্ঞাসা করলো, নিউমোনিয়াতে কি হয়, জল জমে নাকি এয়ার থাকে, এই রকমের কোশ্চেন করে। তো তুমি যদি ডিজিজ কন্ডিশনটা ডেফিনেশনটা ভালো করে মনে রাখো, তাহলে কোশ্চেন উত্তর দিতে পারবে। মাইক্রো টিউবারকুলোসিস অর্গানিজমটা একটু ভালো করে করে নেবে, হাইলাইটেড করে। এটা এরপর আসছি কজেস বা ইটিওলজি। পেজটা তো ক্লিয়ার হতে হবে না, পেজের মধ্যে শুধুমাত্র ছবিটা দেখার চেষ্টা করো, ঠিক আছে? পেজ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, আমি ক্লাসে শেষে আমার একটা নোট বানিয়েছি, সেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা শুধুমাত্র আমি যেটা বলছি এটা লেখার চেষ্টা করো। হ্যাঁ, তোমরা শোনো, এগুলো দিলাম এখানে পেজের মধ্যে বল, টিউবারকুলোসিস ব্যাকটেরিয়ার নাম, দানাদার থাকে, সেই সেই গ্র্যানুয়েলস গুলো গ্র্যানুয়েলস গুলোকে আরো বলছে ওয়াটি আউটগ্রোথ। তো এইরকম টিউবারকেল ফরমেশন করে, ব্যাস এইটুকুই, আর পেজের মধ্যে দেখার কিছু নেই। ঠিক আছে, এটা লেখো, আমি বলছি তোমরা লেখো। কজেস বা ইটিওলজি। কজেস এর মধ্যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, পালমোনারি টিবি কজ কারণ কি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অর্গানিজমটা শরীরে, ঠিক আছে? এটা কখন আসবে, যখন কোনো মানুষের শরীরে হচ্ছে কি
লো ইমিউনিটি থাকবে, ঠিক আছে? ইমিউনিটি পাওয়ার খুব কমে যাচ্ছে, মানে দুর্বল হয়ে গেছে কোনো মানুষ বা রোগে ভুক্তভোগী ছিল, সেই হিসেবে তার ইমিউনিটি পাওয়ার কমে গেছে, তখন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস তার শরীরে আক্রমণ করছে। এক, দ্বিতীয় হচ্ছে আমাদের লো ইমিউনিটি কার কার শরীরে দেখা যায়? বাচ্চাদের শরীরে দেখা যায় এবং বুড়ো মানুষদের শরীরে দেখা যায়। মানে 60 বা 55 এর ওপরে যাদের বয়স হয়ে যাচ্ছে তাদের ইমিউনিটি ধীরে ধীরে কমতে থাকে। তো এটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে সব থেকে বেশি কারা রিস্কে থাকে? হচ্ছে যে 55 ইয়ার্স, ঠিক আছে? এবং বাচ্চারা তো 16 to 14 ইয়ার্স, ম্যালনারিশড পিপল, ঠিক আছে? এই তিনটে। আর হচ্ছে যে যে সকল হেলথ ওয়ার্কার বা যে সকল মানুষজন টিবি পেশেন্টের এক্সপোজারে থাকবে, ধরো আমরা যেমন নার্সিং করছি, আমরা অলওয়েজ একটা হেলথ সেক্টরে থাকছি, যেখানে সেখানে তো প্রচুর জীবাণু ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন রোগীর বিভিন্ন জার্ম। তো সেইখানের মধ্যে আমাদের ইমিউনিটি সবসময় কাজ করে যাচ্ছে, আমরা কিন্তু টিবির এফেক্টের মধ্যে, রিস্ক ফ্যাক্টরের মধ্যে থাকছি, ঠিক আছে? যে কোনো টিবি পেশেন্টকে যদি কোনো কেউ ট্রিটমেন্ট দিয়েছো, তোমাকে অলরেডি টিবি এক্সপোজার হয়ে গেছে, কিন্তু তোমার ইমিউনিটি পাওয়ার স্ট্রং, তাই জন্য তোমার মধ্যে এখনো কোনো সাইন অ্যান্ড সিমটমস দেখা যাচ্ছে না। এরপর আসি এইচআইভি ইনফেকশন পেশেন্ট, ঠিক আছে? এইচআইভি ইনফেকশন পেশেন্টরা, যাদের এইচআইভি ইনফেকশনের মেনলি ওদের ইমিউনিটি পাওয়ার খুবই কমে যায়, তো এরা খুব রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে, ঠিক আছে? আর যারা স্মোকিং করে, যারা স্মোকিং করছে, তারাও রিস্ক ফ্যাক্টরের মধ্যে আসছে। স্মোকিং যারা করছে অলরেডি তারা লাংসের উপর একটা হ্যাম্পার আসছে, এরপর লাংসের উপর একটা এরকম হ্যাম্পার আসলে সেখান থেকে যে কোনো সময় যদি একটু এক্সপোজার হয় টিবি পেশেন্টের সাথে, তাহলে কিন্তু তাদেরকে এফেক্ট করছে। আর টিবি কিন্তু এয়ারবর্ন ডিজিজ, ঠিক আছে? এটা লিখে রাখবে, টিবি এয়ারবর্ন ডিজিজ, ড্রপলেট ইনফেকশন নয়। এয়ারবর্ন মানে কি বলতো? তুমি এটাকে যদি ডবল মাস্কও পরো, হ্যাঁ, তোমার সাইকোলজিক্যাল দিক থেকে তুমি একটু সেফ থাকলে যে আমি ডবল মাস্ক পরে কাজ করছি, বাট এটা কিন্তু সেরকম একটা প্রিভেনশন করে না, ঠিক আছে? আমাদের যে সার্জিক্যাল মানে নর্মাল যে মাস্ক গুলো আছে, সেগুলো ডবল মাস্কেও কিন্তু টিবি পেশেন্টের টিবি অর্গানিজম করে না। এটা খুবই মাইক্রোস্কোপিক একটা অর্গানিজম, যেটা এয়ারের মধ্যে দিয়ে ছড়িয়ে যায়। তো যদি N95 মাস্ক পরা হয়, তখন খানিকটা হয়তো 20 থেকে 30% হয়তো এটাকে প্রিভেন্ট করা যাচ্ছে। বা যদি ধরো টিবি পেশেন্টকে তুমি N95 মাস্ক পরিয়ে রাখলে, প্লাস তুমি N95 মাস্ক পরলে, প্লাস পেশেন্টটা আইসোলেশনের মধ্যে আছে, তখন একটা অর্গানিজমকে কিন্তু ম্যাক্সিমাম কি দেখা যায়, যে টিবি পেশেন্টরা কোনো মতেই মাস্ক পরতে চায় না। তো এই জিনিসটা দেখা যায়, ঠিক আছে? এগুলো আমি মানে ক্লিনিক্যাল সেটিংস এর কিছু কথা বলছি আর কি। তো মাস্ক পরতে চায় না তারা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা প্রিভেন্ট করা খুবই কঠিন। তো কি করতে হবে? নিজেদেরকে ইমিউনিটি বেশি পাওয়ার রাখতে হবে, নিউট্রিশিয়াস খাবার দাবার খেতে হবে, ব্যাস এই জিনিসগুলোই করতে হবে। আর হচ্ছে যে যে পেশেন্টরা টিবি পেশেন্ট হয়, তাদের কন্টিনিউ হচ্ছে যে ডট থেরাপি চলে, তো তাহলে সেই ক্ষেত্রে তাদের সাইকোসিস দেখা যায়, কিন্তু এটা কিন্তু কোশ্চেনে আসতে পারে। তোমরা লিখে না, আমি গল্পের ছলে বলছি, কিন্তু অনেকগুলো কোশ্চেন এখান থেকে থাকবে। টিবি পেশেন্টদের অনেকদিন মেডিসিন চলার ফলে ওদের স্টেরয়েড চলে, তারপরে AKT4 চলে, ঠিক আছে? তো এই পেশেন্টদের এই মেডিসিন গুলো চলার জন্য ওদের সাইকিয়াট্রিক প্রবলেম কিছু দেখা যায়, লং টার্মে চলার জন্য সাইকিয়াট্রিক প্রবলেম দেখা যায়। তো সেই ক্ষেত্রে ওদের সাইকোসিস দেখা যায়, ঠিক আছে? সাইকোসিস দেখা যায়, তারপর ওদেরকে আবার সাইকিয়াট্রিক মেডিসিনও কিন্তু চলে। আবার টিবি পেশেন্টের মেডিসিনের আরেকটা হচ্ছে সাইড ইফেক্ট, এটা লিভারের খুব ক্ষতি করে। শোনা গেছে এই অবধি ক্লাস?
ঠিক আছে। এরপরে পেশেন্টের কি মানে টিবি পেশেন্টের মধ্যে আমরা ক্লিনিক্যাল সাইন এবং সিমটমস কি দেখতে পাবো? সাইন এবং সিমটমের মধ্যে আছে ফ্যাটিগ, FATIGUE, মানে নেতিয়ে পড়বে পেশেন্ট, ঠিক আছে। লো গ্রেড ফিভার, হ্যাঁ লো গ্রেড ফিভার ইন নাইট মানে দেখতে পারি, আবার সারা দিনের মধ্যে লো গ্রেড ফিভার যে কোনো সময় আসতে পারে। ইররেগুলার মেনস্ট্রুয়েশন, এই তো তোমরা নিজেরাই জানো, অনেক কিছু নিজেরাই বলে দিয়েছে। কাফ উইথ ব্লাড, হিমোপ্টাইসিস, ওটাকে ব্লাড ইন স্পুটাম, ক্রনিক কাফ, উইকনেস। আমি টপিক পড়াচ্ছি পালমোনারি টিউবারকুলোসিস। আচ্ছা, এরপর আসছি এটা কিভাবে ছড়ায়, ঠিক আছে। তাও একটু বলে দিই। মাইক্রোব্যাকটেরিয়াম এটা হচ্ছে যে ইনহেল করলো, তারপরে সেটা এয়ারওয়ে দিয়ে অ্যালভিওলের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। এটা শুধু শুনে নাও। অ্যালভিওলাইয়ের মধ্যে গিয়ে পরে মাল্টিপ্লিকেশন করছে, একটা অর্গানিজম অ্যালভিওলাইয়ের মধ্যে গিয়ে পরে মাল্টিপ্লাই হয়ে গেল, ঠিক আছে। প্রচুর হচ্ছে যে অ্যালভিওলাই অ্যালভিওলাইয়ের মধ্যে গিয়ে নিজেকে প্রচুর মাল্টিপ্লাই করলো, একটা অর্গানিজম থেকে 10টা অর্গানিজম হলো, ঠিক আছে। এরপর আসছি ইমিউন সিস্টেম রেসপন্স। এরপরে শরীরে একটা ইনফেকশন দেখা দিয়েছে, সেক্ষেত্রে আমাদের শরীর ইমিউনিটি যতটুকুই আছে, যার যতটুকু আছে সেটা রেসপন্স করছে, ঠিক আছে। নিচে অ্যারো দিয়ে, যদি কেউ লিখছো তাহলে অ্যারো দিয়ে লিখতে পারো যেগুলো। এবারে ফ্যাগোসাইটোসিস, সেল গুলো ওই ব্যাকটেরিয়াকে এনগালফ করার চেষ্টা করবে, ঠিক আছে। যার ইমিউনিটি পাওয়ার বেশি তার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সেল এনগালফ হয়ে গেল, ব্যাকটেরিয়াল সেলটা এনগালফ হয়ে গেল। কিন্তু যার হচ্ছে যে ইমিউনিটি পাওয়ার কম, তার তার ইমিউনিটি অতটা কাজ করলো না এক্ষেত্রে, ঠিক আছে। টিবি লিম্ফোসাইট ব্যাসিলি স্প্রেড ইন নর্মাল টিস্যু, নর্মাল টিস্যুতে স্প্রেড করে গেল ব্যাসিলিটা, ঠিক আছে। টিবি লিম্ফোসাইট ব্যাসিলি নর্মাল সেল এবং টিস্যুর মধ্যে স্প্রেড করে গেল। এরপরে হচ্ছে যে এই স্প্রেড করার ফলে পুরো বডিতে ইনফেকশনটা ছড়িয়ে দিল। তাহলে ওর আর এখন অ্যালভিওলাইয়ের মধ্যে থাকার কোনো প্রবলেম নেই, ও কিন্তু ইমিউনিটি পাওয়ারের আমাদের বডির ইমিউনিটি পাওয়ারের সঙ্গে ও কিন্তু মানে যুদ্ধ করে জিতে গেছে, ও সেল টিস্যু অব্দি পৌঁছে গেছে। এরপরে কি হচ্ছে, ও অ্যালভিওলাইয়ের মধ্যে আরামে থাকতে শুরু করছে। প্রথমে ও মাল্টিপ্লাই করে গেল অ্যালভিওলাইয়ের মধ্যে, তারপর ও অ্যালভিওলাইয়ের মধ্যে থাকতে শুরু করছে। এরপর কি হচ্ছে, ব্রঙ্কো নিউমোনিয়া, কাশি হচ্ছে, স্পুটাম আসছে, কফ আসছে, ঠিক আছে। এই সিমটমস গুলো দেখা যাচ্ছে, বোঝা গেছে। এই টিউবারকুলোসিসে আমরা কি এক্সামিনেশন করতে দিই, কেউ বলতে পারবে? আমি বলি,
প্রথমে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করব, কারণ পালমোনারি টিবি পেশেন্টকে দেখলেই খানিকটা মানে যারা মোটামুটি একটা ধরো 1 থেকে 2 বছর অ্যাটলিস্ট মোটামুটি 10, 12, 15টা টিবি পেশেন্ট দেখেছে, সে কিন্তু নতুন টিবি পেশেন্ট দেখলেই বুঝতে পারবে যে এটা মানে টিবি পেশেন্ট তো আর টিবি বলেই আসবে না, ওরা কাশি, তারপরে শরীরের অসুবিধা এই সকল নিয়ে আসবে। শরীরের অসুবিধা ইন দ্য সেন্স তোমার ওয়েট লস, তারপরে হচ্ছে যে তোমার চেস্ট পেন, কেসে কেসে বুকে ব্যথা করছে এরকম, তারপরে খিটখিটে মেজাজ এরকম নিয়ে আসবে। ঠিক আছে, দেখলেই বোঝা যাবে যে এটা টিবি কিন্তু হতে পারে। তো ফিজিক্যাল এক্সামিনেশন মাস্ট নিডেড। ফিজিক্যাল এক্সামিনেশন ফার্স্টেই করতে হবে, তারপর হিস্ট্রি কালেকশন করতে হবে যে তাদের বাড়ির পাশাপাশি কোনো টিবি পেশেন্ট ছিল কিনা, বা সে এই 2, 4 মাস 5 মাসের মধ্যে কোনো এরকম আত্মীয় বাড়ি বা কোনো স্কুল কলেজ বা কোথাও ঘুরতে গিয়েছিল কিনা এরকম জায়গায় যেখানে টিবি পেশেন্ট থাকে বা টিবি পেশেন্ট ছিল বা নিউলি টিবি পেশেন্ট হয়েছে এরকম টাইপের নিতে হবে। ঠিক আছে, এরপর কি ডায়াগনস্টিক প্রসিডিওরের মধ্যে কি কি আছে? চেস্ট এক্স-রে আছে, স্পুটাম টেস্ট আছে। স্পুটাম টেস্ট কি কি আমরা মোটামুটি মানে মেনলি কি দিই? এএফবি, গ্রামস্টেন আর হচ্ছে সিবিনেট। ঠিক আছে, এই 3টে দেওয়া হয়। তারপরে হচ্ছে মানটক্স টেস্ট আর হচ্ছে ব্লাড টেস্ট, ডাব্লিউবিসি আর ইএসআর। মেনলি ব্লাড টেস্টের মধ্যে সবকিছু ব্লাড টেস্টই দিতে পারি, কিন্তু মেনলি এক্ষেত্রে কিন্তু ডাব্লিউবিসি বেড়ে থাকে। কারণ কি? ডাব্লিউবিসি দিনকেই বলেছিলাম যখন সেল করাচ্ছিলাম, ডাব্লিউবিসি বেড়ে থাকে আমাদের ইনফেকশন জন্য, মানে শরীরে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে ডাব্লিউবিসি বেড়ে থাকে। বোঝা গেছে? এইচএসসিটি তোরা মানে প্রথম ডায়াগনোসিস গুলো কি হয়, এইচএসসিটি তোরা তো পরে আসছি আমরা। যদি এক্স-রেতে কিছু সাসপেক্ট করা হলো, ঠিক আছে, স্পুটাম টেস্টে কিছু এলো, তখন এইচআরসিটি থোরাক্স করতে দেওয়া হয়, যে অ্যাপ্রক্স মানে প্রমিনেন্ট ইয়েটা দেখার জন্য যে কতটা হয়েছে। হ্যাঁ, অনেক রকম টেস্ট হয়, মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে রাখলাম। তোমরা তো অনেকটাই জানো দেখছি, কারণ টিবি পেশেন্ট আসতেই থাকে, সবারই জানার কথা। এরপরে স্কুলে একটুখানি বলে দিই, তোমার ডট থেরাপিটা পুরোটাই কমিউনিটিতে পড়বে। পুরো ডট থেরাপি টিবি পেশেন্টের মেডিসিন গুলো বলে দিই। একটা সাইডে লেখো মেডিসিন, একটা কলাম করো, তারপরে করো রুট, এই 5টা রিফাম্পিসিন, ইথাম্বুটল, স্ট্রেপ্টোমাইসিন আর পাইরাজিনামাইড, এগুলোর ডোজ গুলো আমি বলে দিই। সাইডের ডোজ হচ্ছে, একদিকে লিখবে মেডিসিন, একদিকে লেখো ডোজ, একদিকে লেখো রুট। আইসোনাইজাইডের ডোজ হচ্ছে 5 mg পার ডে, 5 mg। রুট কি বা আইএম হচ্ছে পার 5 mg পার কেজি পার ডে, ওরাল আইএম। রিফাম্পিসিন কি? রিফাম্পিসিনের ডোজ 10 mg পার কেজি পার ডে, ডট ডট দিয়ে দাও, তো লিখতে হবে না বারবার ধরে। এটা হচ্ছে তার ওরাল। ইথাম্বুটলের ডোজ কি? 25, ইথাম্বুটল 20, আইসোনাজাইড 5, ওরাল আইএম। রিফাম্পিসিন ওরাল,
ইথাম্বুটল ওরাল, স্ট্রেপ্টোমাইসিন 15 IM, পাইরাজিনামাইড 20 ওরাল। হয়েছে, মোটামুটি এটা জেনে রাখো, ঠিক আছে। এরপর ব্রঙ্কিয়াট্যাক্সিস, যাই হোক, তো এটা হচ্ছে ঠিক আছে। ব্রঙ্কি গুলো হচ্ছে, নিচে ছবিটা দেখ, নর্মাল ব্রঙ্কি গুলো যেরকম নর্মাল ব্রঙ্ক দেখতে হচ্ছে, কিন্তু ব্রঙ্কিয়াট্যাক্সিসে কি হচ্ছে, এই যে এয়ার পাস করার যে জায়গাটা সেটা ছোট হয়ে যাচ্ছে, কারণ লেয়ারটা ডাইলেট করে গেছে, মিউকাস জমা হয়ে গেছে এবং এয়ার পাস সেটা খুব ছোট দেখাচ্ছে, ছোট হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু ইরিভার্সিবল, ঠিক আছে। ব্রঙ্কিওট্যাক্সিসে এই যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে তোমার ডাইলেটেশন যে হচ্ছে, মিউকাস ইনক্রিজ করছে, সেটা হচ্ছে যে ইরিভার্সিবল, এটা আর কোনোদিনও সেই জায়গাতে ফেরত আসে না। এখানে যে মিউকাস এবং যে মাসেল টিস্যু গুলো আছে, ইলাস্টিক টিস্যু এবং মাসেল টিস্যু, সেইগুলো যে ডিস্ট্রাকশন হচ্ছে সেটা কিন্তু আর নর্মাল অবস্থাতে আসে না, ঠিক আছে। এটা টাইপ কি, মোটামুটি ছবিটা একটা মনে রাখবে, ঠিক আছে। এটা টাইপ কি, সার্কুলার, সিলিন্ড্রিক্যাল, ফিউসিফর্ম আর ভ্যারিকোজ, চারটে টাইপস আছে। সার্কুলার, এই যে নিচে আছে দেখো, সার্কুলার, সিলিন্ড্রিক্যাল, ফিউসিফর্ম এবং ভ্যারিকোজ। নর্মাল যে ব্রঙ্কাসটা আছে, এর ক্ষেত্রে একটু ব্রঙ্কাসটা, ফিউসিফর্মের ক্ষেত্রে মাঝে মাঝে এই গাঁটের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে, মাঝে মাঝে একটা করে গোল গোল হয়ে যাচ্ছে, যেগুলো গিট বলে। এরপরে আসছি ভ্যারিকোজ। ভ্যারিকোজ ভেন আমরা দেখেছি অনেকেই, তো ভ্যারিকোজ ভেন দেখবে আঁকা বাঁকা টাইপের হয়, তো এইটা হচ্ছে ভ্যারিকোজ। আরেকটা হচ্ছে সিস্টিক, সিস্টিক বা সার্কুলার। বোঝা গেছে। এইরকম পেশেন্টের আমরা ক্লিনিক্যাল সাইন সিমটমস কি পাবো, হুইজিং সাউন্ড পাবো, সাউন্ড আসবে। আচ্ছা, হুইজিং সাউন্ড আসবে, ক্লিনিক্যাল স্টেশনে আমরা কি পাবো, হুইজিং সাউন্ড যখন তারা কাশবে, কপিয়াস স্পুটাম আসবে, স্পুটাম আসবে। কেন কি, কারণ ও তো ব্রঙ্কে তো পুরো ফ্লুইড ফিল হয়ে আছে না, পুরো মিউকাসে ফিল হয়ে ইয়ে করতে পারছে না, তো সেই কাশির মধ্যে ওর এই জিনিস আসবে, স্পুটাম প্রচুর পরিমাণে আসবে।
3 নম্বরটা SU প্রথমে সিলিন্ড্রিক্যাল লেখো, তারপর ফিসিফর্ম লেখো, ভ্যারিকোস, আর কি কি দেখতে পাবো, ঠিক আছে? ব্লু ডিসকালারেশন অফ স্কিন, সাইন এন্ড সিমটমস এর মধ্যে ব্লু ডিসকালারেশন অফ স্কিন দেখতে পাবো। আর কি দেখতে পাবো? হিমোপটাইসিস। হিমোপটাইসিস কি? ইন হিমোপটাইসিস দেখতে পাবো। আর কি দেখতে পাবো? উইকনেস, ফ্যাটিক, এগুলো তো আছেই। এন্ড টোজ কি দেখতে পাবো? ক্লাবিং অ্যান্ড অফ ফিঙ্গার অ্যান্ড টোজ। ঠিক আছে, এবারে আসছি ডায়াগনস্টিক ইভালুয়েশন। ডায়াগনস্টিক ইভালুয়েশন কি কি হবে? হিস্ট্রি কালেকশন, চেস্ট এক্সরে, এগুলো তো সবকিছুতেই থাকবে। স্পুটাম এক্সামিনেশন, এটা তো সবের মধ্যেই। আর ব্রঙ্কোগ্রাফি অ্যান্ড সিটি স্ক্যান। ব্রঙ্কোগ্রাফি অ্যান্ড সিটি স্ক্যান। আচ্ছা, ব্রঙ্কাইটিসের দুটো মেইন ডিভিশন লিখে রাখো, অ্যাকিউট ব্রঙ্কাইটিস আর ক্রনিক ব্রঙ্কাইটিস। অ্যাকিউট ব্রঙ্কাইটিসে হচ্ছে যে যে লাং ইনফেকশনটা হচ্ছে সেটা যে কোনো এজে হতে পারে। আর ক্রনিক ব্রঙ্কাইটিসটা মেনলি তোমার বাচ্চাদের হবে এবং যাদের ইমিউনিটি সিস্টেম একটু কম তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। অ্যাকিউট ব্রঙ্কাইটিস যে কোনো এজে দেখা যাচ্ছে, ক্রনিক ব্রঙ্কাইটিস বাচ্চাদের ক্ষেত্রে এবং ম্যালনারিশ পিপল বা হচ্ছে যাদের ইমিউনিটি পাওয়ার কম তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ক্লিনিক্যাল সাইন অ্যান্ড সিমটমস বললাম। এবারে আসি মেডিকেল ম্যানেজমেন্ট। কি কি মেডিসিন চলে বা কিভাবে ম্যানেজ করবে। প্রথমেই হচ্ছে এটা চেস্ট ফিজিওথেরাপি হচ্ছে প্রায়োরিটি মেডিকেল ম্যানেজমেন্ট, ঠিক আছে? চেস্ট ফিজিওথেরাপি পেশেন্টকে দিতে হবে। ব্রঙ্কোডাইলেটর মেডিসিন অ্যাডভাইস থাকে, ঠিক আছে? ব্রঙ্কোডাইলেটর দিতে হবে। আমরা যেগুলো হচ্ছে যে যারা ক্লিনিক্যাল সেটিংসে আছো তাদের ক্ষেত্রে তো এটা মানে জল ভাত হয়ে গেছে। ব্রঙ্কোডাই দিই না, ওই তারপরে গ্লাইকোহেল, এগুলো আমরা দিই তোমার মাস্কের মধ্যে দিয়ে, নেবুলাইজেশন মাস্কের মধ্যে দিয়ে। ওইগুলোকে
ঠিক আছে, ব্রঙ্কোডাইলেটরের এক্সাম্পল লিখে রাখো, যার ওয়ার্ডে যেটা পেয়েছো বা যার হসপিটালে যে যেটা পেয়েছো সে সেটা দিয়ে লিখে থাকবে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ব্রঙ্কোডাইলেটর যে কোনো হবে, কারণ হচ্ছে যে তোমার ব্রঙ্কোডাইলেটর ওটা হচ্ছে যে ব্রঙ্কাস গুলোকে ডাইলেট যেটা করে আছে সেটাকে খুলে দেয়। ও ডাইলেট, আগেই ছবিতে বললাম, ডাইলেট করে স্পুটাম মানে মিউকাস ফর্মেশন হয়ে আছে ব্রঙ্কাস গুলোর মধ্যে। এ কি করছে, যখনই একটা ব্রঙ্কোডাইলেটরকে ইনহেল করছে, নাজাল নাজাল ক্যানুলা দিয়ে সেটা যাচ্ছে, তখন এই স্পুটামটাকে, সরি, মিউকাসটাকে ও লুজ করে দেয়। মিউকাসটা চাপ হয়ে ধরে আছে, সেটা লুজ হয়ে ওটা তোমার গলে যায়, তারপরে সেটা কাপের মধ্যে দিয়ে উঠে আসে। বুঝে গেছে? ডাইলেট করে, ব্রঙ্কো ডাইলেটর। হুম, যার ওয়ার্ডে যেটা আছে সেটাই লেখো এক্সাম্পল হিসেবে। পেশেন্টকে নার্সিং ম্যানেজমেন্টটা একটু জেনে নেওয়া উচিত। পেশেন্টকে আমরা কিভাবে, আমরা ফাউলার পজিশনে রাখবো। ফাউলার পজিশনের অ্যাঙ্গেল কত হয়? 45। আমরা ফাউলার পজিশনে রাখবো যাতে স্যাচুরেশন মেনটেনে থাকে। ঠিক আছে? যদি খুব প্রবলেম হয় তাহলে হচ্ছে যে অক্সিজেন দেওয়া যেতে পারে তাকে। পেশেন্টের যদি খুব ব্রিদিং হয় তাহলে তাকে অক্সিজেন দিতে পারে। ব্যাস এটুকুই, এখানে এরকম বেশি কিছু নেই। এরপরে আসছি লাং অ্যাবসেস। লাং অ্যাবসেস নামটা শুনেই বুঝতে পারছি, লাঙে ছবিতে দেখা যাচ্ছে, দেখো একটা জায়গাতে অ্যাবসেস ফর্মেশন হচ্ছে, মানে নেক্রোসিস টাইপের। ঠিক আছে, নেক্রোসিস টাইপের কেন বলছি, নেক্রোসিসই ফর্ম হচ্ছে। ডেফিনিশনে আছে দেখো, এটা একটা পুরুলেন্ট অর পুস, মানে পাস ফর্মেশন হচ্ছে ওইখানে নেক্রোসিস হয়ে সেই সেল গুলোতে। লোকালাইজড এরিয়া অফ লাং, লাং এর একটা জায়গাতে লোকালাইজড হয়ে সেখানে পাস ফর্মেশন হচ্ছে বা পুরুলেন্ট ম্যাটেরিয়াল থাকছে। তো একটা ক্যাভিটি তৈরি হচ্ছে, একটা জায়গায় যদি নেক্রোসিস হয়ে যায়, সেলগুলো যদি মানে নেক্রোসিস হয়ে পরে পাস ফর্মেশন হয়, সেই জায়গাটা তো একটা ভ্যাকেন্ট হয়ে যাবে, ক্যাভিটির মতো টাইপের তৈরি হয়ে যাবে, মানে হলো জায়গা হয়ে যাবে যেখানে মধ্যে পাসটা আছে। এটাকেই বলা হচ্ছে লাং অ্যাবসেস। হতে পারে তোমার একটা জায়গা জুড়ে আছে, বা হতে পারে ছোট ছোট লাংস এর মধ্যে ছোট ছোট 4-5টা জায়গা জুড়ে থাকলো। ঠিক আছে, রিস্ক ফ্যাক্টর কি? এটা রিস্ক ফ্যাক্টর কাদের হচ্ছে যে লাং অ্যাবসেস হতে পারে, যারা অ্যালকোহলিজম করে, মানে অ্যালকোহলিক পেশেন্টদের, ড্রাগ ওভারডোজ, অ্যালকোহলিজম, ড্রাগ ওভারডোজ, স্টেফাইলোকক্কাস অরিয়াস ইনফেকশিয়াস পেশেন্টের, অ্যানারোবিক ব্যাসিলি, যাদেরকে অ্যানারোবিক ব্যাসিলি বা অ্যানারোবিক অর্গানিজমদের সংস্পর্শে যেসব পেশেন্ট থাকে তাদের, আর সিজার ডিসঅর্ডারস আছে যাদের, তাদের।
এরপর আসছি ক্লিনিক্যাল সাইন অ্যান্ড সিমটম। ক্লিনিক্যাল সাইন অ্যান্ড সিমটমস এর মধ্যে কি আছে? সোয়েটিং, কাফ। ক্লিনিক্যাল সাইন অ্যান্ড সিমটমস আছে সোয়েটিং, কাফ, হিমোপটাইসিস, চিলস, ডিসনিয়া, ক্লাবিং। ক্লাবিংটা লিখতে হবে না, ছেড়ে দাও। সোয়েটিং, কাফ, হিমোপটাইসিস, চিলস, ফিভার, ওয়েট লস। আর এক্ষেত্রে কিন্তু পালস রেট ইনক্রিজ হয়ে যাবে। ইনক্রিজ পালস রেট। সোয়েটিং, কাফ, হিমোপটাইসিস, চিলস, ইনক্রিজ পালস রেট, ওয়েট লস, ফিভার। শর্টনেস অফ ব্রিথ, হ্যাঁ হবেই। ফুসফুসে যে কোনো মানে ডিজিজ কন্ডিশনে, রেসপিরেটরি ইয়েতে এসওবি হচ্ছে কমন জিনিস, ঠিক আছে? তা সে টিবি হোক, লাং অ্যাবসেস হোক, বা ব্রঙ্কিয়াটাক্সিস হোক, যে কোনো জিনিসের হচ্ছে যে তোমার এসওবি নর্মাল, ওটা তো চিপ কমপ্লেন এসওবি নিয়ে আসবেই পেশেন্ট। তারপরে তোমাকে ফাইন্ড আউট করতে হবে সাইন অ্যান্ড সিমটমস, আদার সাইন অ্যান্ড সিমটমস গুলো দেখে। বলেছি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ কালেকশন অফ purulent material. It is defined as collection of pus or purulent material in localized area of lung. In localized area of lung, it makes cavity formed by necrosis of lung tissue. এরপর আসছি মেডিকেল ম্যানেজমেন্ট। কি কি মেডিসিন দেওয়া হয়? মোস্টলি থেরাপি, 6 প্লুরাল ড্রেনেজ করা হয়, ব্রঙ্কোডাইলেটরস দেওয়া হয়, মিউকোলাইটিক্স দেওয়া হয়, ব্যাস। আর চেস্ট ফিজিওথেরাপি মাস্ট। নোট করতে পারোনি বা করতে পারছো না, কোনো অসুবিধা নেই। আমি ক্লাসের শেষে একটা নোট দিয়ে দেবো, ঠিক আছে? আমার নোটটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে যাক, তারপর আমি নোটটা শেয়ার করে দেবো তোমাদের, পুরো রেসপিরেটরি সিস্টেমের নোট। আচ্ছা, এতক্ষণ অবধি যেটা বললাম কেউ একটু এক্সপ্লেন করতে পারবে? হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ বলো, এক্সপ্লেন করো যে পারবে ভালো করে। ম্যাম পালমোনারি টিউবারকুলোসিস। টিবি, টিবি, হ্যাঁ পিটিবিটা একজন বলো, তারপরে আরেকটা কি ডিজিজ কন্ডিশন বললাম, ব্রঙ্কিওটাক্সিসটা একজন বলো, আর লাং অ্যাবসেস আরেকজন বলবে, ঠিক আছে? ম্যাম পালমোনারি টিউবারকুলোসিসটা বলছি। হ্যাঁ, এটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা এয়ারবোর্ন ডিজিজ আর ক্রনিক ইনফেকটিয়াস ডিজিজ। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের হচ্ছে লাংসের উপর ছোট ছোট দানাদার টিউবারকেল দিয়ে তৈরি হয় এটা। আর হচ্ছে এটা অনেক এতে কিডনি, লিম্ফ নোড, লাংস, মেনিনজেস এগুলোকে এফেক্ট করে।
আর হচ্ছে কজ আর ইটিওলজি হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস অর্গানিজম এর মধ্যে থাকে। আর হচ্ছে এটা লো ইমিউনিটি পাওয়ার যাদের থাকে তাদের হয়, যেরকম অ্যাবাভ 55 ইয়ার, তারপর হচ্ছে 16 ইয়ার্স, তারপর ম্যালনারিশ হেলথ ওয়ার্কার যারা টিবি ইউনিটে কাজ করছে, টিবি পেশেন্টদের নিয়ে কাজ করছে, তাদেরও এটা রিস্ক মানে কজেস এর মধ্যে পড়ে। আর স্মোকিং পেশেন্টরা, এইচআইভি ইনফেকশন পেশেন্টদের মধ্যেও এটা কজেস দেখা যায়। তারপর হচ্ছে টিবি পেশেন্ট অনেকদিন ধরে ডটস চলার জন্য ওদের সাইকেট্রিক প্রবলেম দেখা যায়, এদের সাইকোসিসও দেখা যায়। সাইড এফেক্টের মধ্যে পড়ছে হচ্ছে অ্যাফেক্টেড অফ লিভার। তারপর সাইন এন্ড সিমটমের মধ্যে হচ্ছে ফ্যাটিক, লো গ্রেড ফিভার, তারপর হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন, কব উইথ ব্লাড। আর এটা কিভাবে ছড়ায়, এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম গুলো এয়ারওয়ে এর মধ্যে যায়, তার মধ্যে তারপর হচ্ছে অ্যালভিওলাইর পর হচ্ছে একটা অর্গানিজম থেকে 10টা অর্গানিজম তৈরি হয়। তারপর হচ্ছে ইমিউনো সিস্টেম রেসপন্স করে। তার ইমিউনো সিস্টেম রেসপন্সের পর হচ্ছে ফ্যাগোসাইটোসিস, যে সেলগুলো আছে ব্যাকটেরিয়া ইনভলভ হয়। তারপর ইমিউনিটি পাওয়ার যাদের বেশি থাকে, ব্যাকটেরিয়া ইনভলভ হয় যাদের ইমিউনিটি পাওয়ার বেশি থাকে, আর যাদের কম থাকে তাদের এটা কাজ করে না। তারপর হচ্ছে টিবি যে লিম্ফোসাইট ব্যাসিলি গুলো নর্মাল সেলার টিস্যুর মধ্যে স্প্রেড করে। তারপর হচ্ছে বডিতে ইনফেকশন ছড়ায়। তারপর অ্যালভিওলার মধ্যে যেগুলো থাকছে, অ্যালভিওলার মধ্যে এগুলো থাকে। তারপর ব্রঙ্কো নিউমোনিয়া হয়। এটা বিভিন্ন এক্সামিনেশন করা হয়। এক্সামিনেশন মধ্যে হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, হিস্ট্রি কালেকশন। আর ডায়াগনোসিসের মধ্যে হচ্ছে চেস্ট এক্সরে করবো, স্পুটম টেস্ট, স্পুটম ফর এএফবি, সিবিনেট, ব্লাড টেস্টের মধ্যে ডব্লিউবিসি, তারপর হচ্ছে গ্রাম স্টেন, মন্টু টেস্ট, এগুলোই করব। তারপর ডটস থেরাপির মধ্যে পড়ছে কি কি মেডিসিন দেবো, কোন ডোজে আর কোন রুট। এটা হচ্ছে আইসোনিয়াজাইড হচ্ছে 5 mg পার ডে, এটা রুট হচ্ছে IM অ্যান্ড ওরাল। তারপর হচ্ছে রিফাম্পিসিন, ওটা হচ্ছে 10 mg পার কেজি পার ডে, এটা হচ্ছে ওরালি। তারপর হচ্ছে ইথাম্বুটল, ওটা 25 mg পার কেজি পার ডে, ওটা ওরালি। তারপর স্ট্রেপ্টোমাইসিন, ওটা 15 mg পার ডে, ওটা আইএম রুটে দেবো। তারপর হচ্ছে পাইরোনিয়াজামাইড, এটা ওরালি দেবো 20 mg। ম্যাম এতটুকুই। ঠিক আছে, নেক্সট টপিকটা বলো আরেকজন, অন্য কেউ। কেউ কি বলতে পারবে নেক্সট টপিকটা? কেউ কপি করতে পারোনি ব্রঙ্কিওটাইটিসটা? হ্যালো হ্যাঁ বলো। ম্যাম, ব্রঙ্কিকটেসিস পাস করার জায়গাটা ছোট হয়ে যায়, তার জন্য মিউকাস ফিল হয়ে যায়, এটি ইরিভার্সিবল। এবং এখানে মাজাল টিস্যু বা যে ইলাস্টিক টিস্যু গুলো থাকে সেগুলো নর্মাল পজিশনে কোনোদিনই আসতে পারে না। এর টাইপস হচ্ছে ট্রাকিউলার, সিলিন্ডারিক্যাল, ফিউসিফর্ম অ্যান্ড ভেরিলোজ, আর সিস্টিক অর স্যাকিউলার। ভেরিলোজ যে ভেন গুলো আছে সেগুলো আঁকা বাঁকা টাইপের হয়ে যায় ভেনটা। হ্যাঁ, ভ্যারিকোজ, ভ্যারিকোজ ভেন আমরা বলি না, ভ্যারিকোজ ভেন আমাদের হ্যাঁ, হ্যাঁ, পায়ের ওই অ্যাঙ্কেলের জায়গাটাতে হয়, ওই রকম। হ্যাঁ। সাইন এন্ড আচ্ছা। সিমটমস, হুইজিং সাউন্ড হয়, যখন কাপ হবে তখন তখন স্পুটাম আসবে, এবং ব্লু ডিসকালারেশন অফ দ্য স্কিন, হেমোপটোসিস, উইকনেস, ফ্যাটিক, ক্লাবিং অফ ফিঙ্গার্স এন্ড টোজ। ডায়াগনস্টিক এভালুয়েশন ম্যাম, স্পুটাম টেস্ট, চেস্ট এক্সরে, ব্রঙ্কোগ্রাফি অ্যান্ড সিটি স্ক্যান। এটা দুটো ভাগ আছে ম্যাম, অ্যাকুয়েট ব্রঙ্কাইটিস অ্যান্ড ক্রনিক ব্রঙ্কাইটিস। অ্যাকুয়েট ব্রঙ্কাইটিস এর মধ্যে পড়ছে যে লাং ইনফেকশনটা যে কোনো এজে হতে পারে। আর ক্রোমোজোম ব্রঙ্কাইটিসটা হচ্ছে মেনলি চাইল্ডদের, যাদের ইমিউনিটি পাওয়ার কম থাকে, এবং মালনারিশ পেশেন্টদের দেখা যায়। মেডিকেল ম্যানেজমেন্ট, চেস্ট ফিজিওথেরাপি, ব্রঙ্কো ডায়ালেটার যেমন ডিওলিন, অ্যাস্থালিন, বুডিকর্ড, লিভোলিন এটসেট্রা। নার্সিং ম্যানেজমেন্ট, ফাউলার্স পজিশন দিতে হবে পেশেন্টকে যাতে স্যাচুরেশন মেনটেন থাকে, আর O2 থেরাপি যদি দরকার হয় তাহলে দিতে হবে। ব্যাস ম্যাম, হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর লাং অ্যাবসিসটা কেউ বলতে পারবে? লাং অ্যাবসিসটা খুবই ইজি একটা টপিক আমার মনে হয়।
লাং অ্যাবসেস কি কেউ বলবে নাকি আমি নেক্সট টপিকে চলে হ্যাঁ যাবো? ma'am, বলবো। হ্যাঁ বলো। লাং অ্যাবসেসটা হচ্ছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ কালেকশন অফ পাস অর পুরুলেন্ট মেটেরিয়াল ইন অ্যান লোকালাইজড এরিয়া অফ লাং। লাংয়ের যখন একটা লোকালাইজড এরিয়াতে পাস বা পুরুলেন্ট গুলো জমা হচ্ছে তখন আমরা লাং অ্যাবসেস বলে থাকি। ইট মেক্স ক্যাভিটি ফর্ম বাই নেক্রোসিস। এখানে ক্যাভিটি ফর্ম করে নেক্রোসিসের কারণে। ইটিওলজি অ্যালকোহলিজম, অ্যালকোহল ইনটেক যারা করে তাদের ক্ষেত্রে হয় বেশিরভাগ। এছাড়া এর সাইন সিমটম গুলো হচ্ছে সোয়েটিং, কাফ, হিমোপটাইসিস, ফিভার, পালস রেট ইনক্রিজ, চিল, ওয়েট লস, শর্টনেস অফ ব্রিথ। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে চেস্ট ফিজিওথেরাপি, এছাড়া ব্রঙ্কো ডায়ালেটার, যেরকম বাকি ডিজিজ গুলোতে দেওয়া হয় ওইগুলোই। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা চলে আসছি প্লুরেসি। ঠিক আছে, প্লুরেসি হেডিং করবে।
আচ্ছা সরি, আমি মিউট রেখেছিলাম। কি বললাম? প্লুরেসিটা শুনতে পান? প্লুরেসিটা আমি আরেকবার বলছি। প্লুরেসিটা হচ্ছে যে এই যে লাংসে হচ্ছে যে ইনফেকশন বা বোথ লাংসেও ইনফেকশন হতে পারে, এরকম রেডনেস হবে লাংসের মধ্যে। আর একটা লেয়ার আছে যেটা হচ্ছে প্লুরালটা হচ্ছে ডবল লেয়ার, ঠিক আছে? দুটো লেয়ারের মাঝখানে একটু জায়গা থাকে, সেটাই ফ্লুইড ফিল হয়ে যায়, ঠিক আছে? তখন খুব পেনফুল একটা চেস্ট, মানে চেস্টের মধ্যে ফুসফুসের জায়গাটাতে মানে না আলাদা, কিন্তু ওই মানে যখন কাফ ফর্মেশন হবে বা যখন স্পুটাম আসবে তখন ভীষণ চেস্ট পেন হয়, ঠিক আছে? দেখো নর্মাল প্লুরা কিরকম দেখতে, ইনফ্লেম প্লুরা কিরকম দেখতে হয় সেটা আছে। এরপর এটার কজেস বা ইটিওলজি কি, এটা বিভিন্ন রকম, মানে এইটার কারণে অন্য কোনো ডিজিজ হয় না, কিন্তু অন্য ডিজিজের কারণে এটা হচ্ছে। যেমন রেসপিরেটরি ডিসঅর্ডার, রেসপিরেটরি ডিসঅর্ডারের মধ্যে কি নিউমোনিয়া, ব্রঙ্কিওট্যাক্সিস, লাং অ্যাবসেস, পালমোনারি টিবি। নিউমোনিয়া, ব্রঙ্কিওট্যাক্সিস, লাং অ্যাবসেস আর পালমোনারি টিবি। ব্লাড বর্ন ইনফেকশনের মধ্যে কি আছে? সেপ্টিসেমিয়া, একটাই। ব্লাড বর্ন ইনফেকশনের মধ্যে লিখে রাখবে, মানে এই সেপ্টিসেমিয়া হচ্ছে বলে লাং অ্যাবসেস হচ্ছে, বুঝেছো? এরপর ট্রমার মধ্যে লিখে রাখবে কি না, কারো যদি রিব ফ্র্যাকচার হয়, চেস্ট ওয়াল ফ্র্যাকচার হয়েছে, তখনও কিন্তু প্লুরেসি দেখা যেতে পারে। এরপর আসছি ক্লিনিক্যাল সাইন সিমটমস কি কি দেখবো আমরা। ক্লিনিক্যাল সাইন সিমটমস পেন, sore throat, increased WBC, weight loss, রেসপিরেটরি মুভমেন্ট বেশি হয় না, মানে বেশ ভালোভাবে শ্বাস নিতে পারে না, এভিডেন্স অফ ইনফেকশন, ফিভার, ম্যালাইজ। এরপর আসছি NSAID, এক্সাম্পল প্যারাসিটামল। আর লোকাল সিমটমস গুলো বললাম যে তোর মুভমেন্ট, এভিডেন্স অফ ইনফেকশন, ফিভার, ম্যালাইজ, WBC, ওয়েট লস। বুঝতে পেরেছো আমি যেটা বললাম ক্লিনিক্যাল সাইন অ্যান্ড সিমটমস? একজনও কেউ শুনতে পাওনি? পেয়েছো? আচ্ছা, যে শুনতে পেয়েছো সে একটু তো
ম্যাম ক্লিনিক্যাল সাইন এন্ড সিম্পটম বলবো তো? হ্যালো ম্যাম। হ্যাঁ, ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল সাইন এন্ড সিম্পটম গুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে সোর থ্রোট হবে, তারপরে হচ্ছে রেসপিরেটরি মুভমেন্ট গুলো হয় না, আর ইনক্রিজ ডব্লিউবিসি, ওয়েট লস হবে, ম্যালাইস হবে, ফিভার হবে, আর হচ্ছে এভিডেন্স অফ ইনফেকশন। আচ্ছা ঠিক আছে। কেন শুনতে পাচ্ছ না? এই যে এতজন এসেছে, তাহলে এত কেন শুনতে পাচ্ছি? যারা বলছে না না, ইফিউশনটা অনেকটা ওই ফ্লুরেসির মতোই, ঠিক আছে? জাস্ট একটু জেনে নাও। কথা শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? আমি একটু স্পিডে পড়ানোর চেষ্টা করছি, কারণ অনেকক্ষণ ধরে ক্লাস চলছে তো সবারই একটু বোরিং লাগবে। প্লুরাল ইফিউশনটা কিন্তু কিরকম অনেকটা, এখানে যেমন ধরো ওই লেয়ারটার মধ্যে জল জমছে বা ফ্লুইড জমছে, প্লুরাল ইফিউশনে কি হচ্ছে দেখো, ফুসফুসের একটা সাইডে জল জমছে, ওই নিচের সাইডটাতে দেখো জল জমে আছে, প্লুরাল ইফিউশন বলে লেখা আছে। লাং, প্লুরা এবং প্লুরাল ইফিউশন, ঠিক আছে? ওয়াটার অন দ্য লাং, এর ডায়াগনস্টিক মেডিকেল ম্যানেজমেন্টটাই হচ্ছে যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে কি ওই প্লুরাল ফ্লুইডটাকে হচ্ছে থোরাসিনথেসিস প্রক্রিয়াতে ওটাকে করে দেওয়া হয়। এটা একটা ইনভেসিভ প্রসিডিওর হলেও মানে তোমার এটা ওয়ার্ডের মধ্যেই করা হয়। কেউ কেউ দেখেও থাকবে হয়তো যে পেশেন্টকে ওই বসিয়ে পরে ফ্লুইডটা ডক্টর এসে পরে, মেনলি এটা ডক্টররাই করে, যদি কোনো ওয়ার্ডে কোনো টেকনিশিয়ান বা কেউ থাকে তখন তারাও করতে পারে। তো এই ফ্লুইডটা, প্লুরাল ফ্লুইডটা ওখানে ট্যাপিং এর মাধ্যমে বের করে দেওয়া হয়, ঠিক আছে? এইটুকু জেনে রাখো, ছবিটা একটু মনে রাখো, তাহলেই হবে। এরপর আসছি অ্যাটেলেক্টাসিস। অ্যাটেলেক্টাসিস কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, ঠিক আছে? ছোট টপিক কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক। এখানে কি হয় হচ্ছে লাং টিস্যু গুলো কোলাপস করে যায়, ঠিক আছে? অ্যাটেলেক্টাসিসে কি হয়, লাং টিস্যু গুলো কোলাপস করে যাচ্ছে, এবং যে জায়গায় লাং টিস্যু গুলো কোলাপস করছে বা অ্যালভিওলাই গুলো কোলাপস করছে সেই জায়গার লাংসটা এফেক্টেড হচ্ছে। এটা হচ্ছে নর্মাল অক্সিজেন অ্যাবজর্পশনকে প্রিভেন্ট করছে এবং লাংসকে ক্ষতিগ্রস্ত করছে, ঠিক আছে? বোঝা গেছে? নর্মাল অ্যালভিওলাই কিরকম ফুলে ফুলে আছে বেলুনের মতো, অ্যাটেলেক্টাসিসে কি হচ্ছে, এটা কোলাপস হয়ে যাচ্ছে, অ্যালভিওলাই গুলো চুপসে যাচ্ছে, ঠিক আছে? অ্যালভিওলাই গুলো চুপসে গেলে কি হবে, লাংটাও পুরো, যদি মনে করো একটা সাইডের পুরো লাংসের অ্যালভিওলাই গুলো চুপসে যায়, তাহলে লাংসটা যে স্পেসের মধ্যে আছে সেই স্পেসে কি আর থাকবে?
সে ছোট হয়ে যাচ্ছে। ডান দিকে দেখো একটা লাংস কি ছোট হিসেবে দেখানো আছে। এটার মধ্যে আর কিছু নেই। সাইন কিছুটা ওই সমস্ত রিস্ক ফ্যাক্টর, সাইন সিমটমস, রেসপিরেটরি সিস্টেমের আদার ডিজিজ গুলো একই রকমের। এরপর আসছি পালমোনারি এম্বলিজম। পালমোনারি এম্বলিজম কি? এটা হচ্ছে পালমোনারি আর্টারি অর ওয়ান অফ ইটস ব্রাঞ্চেস, যে কোনো আর্টারি বা এটার ব্রাঞ্চ গুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে অবস্ট্রাকশন, ঠিক আছে? ওই অ্যালভি আর্টারি আর হচ্ছে যে ইয়েগুলো ছড়িয়ে থাকে। একটা ছবিও দেখিয়েছিলাম, সবাই নোট করেছি কিনা জানি না। যখন আমি ব্রঙ্কিওলস এবং অ্যালভিওলাই পড়িয়েছিলাম, একদিক থেকে যায় পালমোনারি আর্টারিয়াল ব্লাড, একদিক থেকে যায়। তো আমাদের অ্যালভিওলাই গুলোতে থাকে। তো ওই যে আর্টারিটা আছে পালমোনারি আর্টারি, ওইটার মধ্যে যদি অবস্ট্রাকশন হয় তখন পালমোনারি এম্বোলি দেখা যায়, ঠিক আছে? এম্বলিজম মানে কি? এম্বোলাই সৃষ্টি হওয়া, মানে গোল গোল মতো সৃষ্টি হবে। ওই আর্টারিগুলোতে গোল গোল ক্লট ফর্মেশন হয়। ওই যে দেখাচ্ছে নিচে যে আর্টারিগুলো যে নিচে পায়ের যে জায়গাতে যাচ্ছে না, ওখানে ক্লট ফর্মস হয় এবং ডিপ ভেন থ্রম্বোসিস হচ্ছে। বোঝা গেছে? বাবলস এর মতো, ঠিক। মানে একটা সব জিনিস একটা ওই দড়ির মধ্যে যদি একটা মনে করো দড়ি থাকলো একটা রোপ টাইপের, সেটাকে যদি আমরা নট বাঁধছি, ঠিক আছে? মনে রাখার চেষ্টা করবেন নটের মতো, যদি কোনো একটা জায়গায় অবস্ট্রাকশন সৃষ্টি হয়ে গেল তো ওইটা নট টাইপের একটা আকার নিচ্ছে। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেমের ডায়াগনোসিসের মধ্যে কি কি পড়ালাম একবার বলতে পারবে? মানে ডায়াগনোসিস ডিজিজ কন্ডিশনের কোন কোন ডিজিজ কন্ডিশন গুলো মাইক্রো করে বলবে টোটাল অবধি? নিউমোনিয়া, অ্যাজমা আর টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াক্টিসিস, লাং অ্যাবসেসিস, না, আগের দিনও যা পড়িয়েছি, এক মিনিট, আগের হ্যাঁ দিন হ্যাঁ যা পড়িয়েছি মানে ডিজিজ কন্ডিশন টোটাল আমি জিজ্ঞাসা করছি। আগের দিনে নিউমোনিয়া আর অ্যাজমা পড়ানো হয়েছিল। কি কি পড়িয়েছি একটু বলো ডিজিজ কন্ডিশন গুলো। আগের দিন হয়েছিল অ্যাজমা, নিউমোনিয়া, আর আজ হয়েছে টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াক্টিসিস, লাং অ্যাবসেসিস, প্লিউরেসি, প্লিউরাল ইফিউশন, অ্যাটেলেক্টিসিস আর পালমোনারি এম্বোলিজম। ঠিক আছে, মোটামুটি আমার রেসপিরেটরি সিস্টেমটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? যদি কারো কোনো প্রবলেম থাকে
রেসপিরেটরি সিস্টেমে যদি এই টপিকগুলো এখন শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি যে রেসপিরেটরি সিস্টেমের এই টপিকগুলো পড়ালাম, এগুলো একটু ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এই জন্য এগুলো পড়ালাম। তো আম, হচ্ছে যে যদি তোমরা হচ্ছে যে এর থেকে বাইরে আর অন্য কোনো টপিক পড়ো, রেসপিরেটরি সিস্টেমের অনেক অনেক টপিক আছে, ঠিক আছে? তো যেগুলো মেন টপিক সেগুলো ডিসকাস করা হলো, যেগুলো থেকে কোশ্চেন আসে। তো এর বাইরেও যদি কোনো টপিক তোমাদের মনে হয় যে এটা আমরা পড়ছি কিন্তু বুঝতে, আর হচ্ছে যে আমি যা কিছু পড়ালাম রেসপিরেটরি সিস্টেম থেকে সেগুলোর মধ্যে যদি কোনো ডাউট থাকে, তাহলে যদি অনেকের একসাথে ডাউট থাকে, একসাথে তোমরা একটু আলোচনা করবে যে এই টপিক গুলো আছে, একটা লিস্ট আউট করবে, সেগুলো নিয়ে একদিন একটা ক্লাস নেওয়া যেতে পারে, ঠিক আছে? আমার কিন্তু রেসপিরেটরি সিস্টেম কমপ্লিট হয়ে গেল মোটামুটি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে ক্লাস এখানে স্টপ করলাম, হ্যাঁ।